শুভ্র রঞ্জিত অন্তরিক্ষ রৌদ্রে শুষে নিয়ে মেঘ ছড়িয়ে দিয়েছে ধরণী জুড়ে। আকাশ কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই প্রকৃতির গুমোট ভাব কাটিয়ে অঝোর ধারায় বর্ষণ নামবে তা নিশ্চিত। সোহাগের হৃদয় প্লাবিত, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে সে। তারপর লাগেজে নিয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। পিছু করে দেখল না আর, কারণ এই ঘরে তার মায়া নেই, নেই কোনো মোহ। এই চার দেয়ালের গণ্ডির বাইরেই হয়তো শান্তি আছে। মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো দিন ফিরবে না এই বাড়িতে। বাড়ির মেইন গেটের সামনে আসতেই চৌকাঠটা চোখে পড়ল। মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। এই বাড়িতে প্রবেশের দিনই কাচের টুকরোয় তার পা ক্ষত বিক্ষত হয়েছিল। আজ মনে হচ্ছে সেই ক্ষতটা আসলে ছিল অশুভ সংকেত। ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, তাই সোহাগকে কারোর প্রশ্নের মুখেও পড়তে হবে না। কথাটা ভাবতেই তার ছেলের হাসি এসে গেল ঠোঁটে। এই বাড়িতে বড় মা, মিঠি আর উর্মি ছাড়া তাকে কেউ মানুষই বলে গণ্য করে না। চৌকাঠ মারিয়ে বেরোতেই দেখল বাইরে কয়েকজন গার্ড ঘুরে বেড়াচ্ছে কালো পোশাক পরা অবস্থায়। সোহাগ তাদের না দেখার ভান করে এগিয়ে যেতে গেল। অমনি একজন বাধা দিয়ে বলল, সরি ম্যাম, আপনি এভাবে বাইরে যেতে পারবেন না। সোহাগ সাথে সাথেই বিস্মিত কণ্ঠে বলে উঠল, মানে? বড় স্যারের কড়া বারণ আছে ম্যাম, প্লিজ ভেতরে যান। সোহাগের পিত্তি জ্বলে গেল। সে গার্ডটির উদ্দেশ্যে চেঁচিয়ে বারণ করার উনি কে? আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমার যেখানে খুশি যাওয়ার অধিকার আছে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিন্তু পথ ছাড়ল না। কোনো উত্তর না পেয়ে সোহাগ বুঝল, এদের বলে কোনো লাভ নেই। এই নরকেই তাকে পচে গলে মরতে হবে। অভিমানে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল সে। শাড়ি না খুলে সোজা চলে গেল স্নান ঘরে। রাগে জিদে শাওয়ার চালিয়ে দিল। কতক্ষণ ভিজল জানা নেই। এক সময় চোখ ঝাপসা হয়ে এলো তার। ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিশাল টার্মিনালে জাঁকজমকতা থাকলেও নেই কোনো অপ্রয়োজনীয়তার শোরগোল। ভারতের ব্যস্ত এয়ারপোর্টগুলোর তুলনায় ওখানকার পরিবেশ অনেক বেশি সুশৃঙ্খল। যাত্রীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে। যাত্রীরা সুশৃঙ্খলভাবে সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে আছে। অরণ্যর এই ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস বিষয়টা খুব ভালো লাগে। এদেশের মানুষ অন্যের স্বাচ্ছন্দ্যের কথাও ভীষণভাবে ভাবে, অথচ সেটা নিয়ে কোনো ঢাকঢোল পেটায় না বা জাহির করে বলে না তোমার জন্য করেছি দেখো। বরং নীরবে নিজেদের কাজ করে যাওয়াটাই ওখানকার রীতি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর চেকিং সম্পন্ন হলো। সন্ধ্যায় এই এয়ারপোর্টের কাচের দেয়াল দিয়ে বাইরের রানওয়ে আর আলোকসজ্জার এক অন্যরকম রূপ দেখা যায়। পুরো শহরটাই যেন সেজে ওঠে। অরণ্যর ফ্লাইটের এখনও কিছুটা সময় দেরি আছে, তাই সে লাউঞ্জে গিয়ে বসল। ওয়াশিংটন থেকে সরাসরি ইন্ডিয়া পৌঁছাতে তার 2টো ফ্লাইট বদলাতে হবে। সে ঠিক করেছে প্রথমে দুবাই যাবে, তারপর সেখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর। গতবার সে ইউরোপ হয়েই ফিরেছিল, কিন্তু এবার ব্যাঙ্গালোর রুটটাই সহজ মনে করল। কিছুক্ষণ পরে লাউঞ্জে অ্যানাউন্স হতেই সে উঠে দাঁড়ালো। অরণ্য লাগেজগুলো অনেক আগেই চেক ইন কাউন্টারের বেল্টে তুলে দিয়েছে। আমেরিকার এই আধুনিক ব্যবস্থায় একবার লাগেজ জমা দিলে একদম গন্তব্যস্থলে গিয়েই ফেরত পাওয়া যায়। মাঝপথে আর কোনো দুশ্চিন্তা নেই। বিদেশের এই ব্যবস্থার মসৃণতা তাকে বরাবরই মুগ্ধ করে। অরণ্য ঘড়িতে সময় দেখে নিল। এবার তাকে যেতে হবে। মনে মনে ভাবল, নিজের শহরে ফিরছে সে। সোহাগ তাকে দেখলে ঠিক কতটা খুশি হবে। অনেক মান অভিমানে জমে আছে, সব এবার সুদে আসলে মিটিয়ে নিতে হবে। সন্ধ্যায় বাড়ি ফিরল নির্ঝর। সুমিত্রা দেবীর পায়ের চোট গুরুতর না হলেও তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন, যার কারণে ওনার পায়ে ব্যান্ডেজ করে হুইল চেয়ারে বসানো হয়েছে। উনি সারাক্ষণ ভয়ে কাঁপছেন আর সোহাগকে অভিশাপ দিয়ে যাচ্ছেন। নির্ঝর বাড়িতে পা রেখেই কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। সুমিত্রা দেবীকে ওনার স্বামী নিয়ে আসছিলেন।
নির্ঝরের এই উদাসীনতা দেখে সুমিত্রা দেবী কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, আমার ছেলেটাকে ওই ফাঁসা পিসি একেবারে বশ করে ফেলেছে গো। বউকে চোখে হারাচ্ছে। কি অলক্ষণে মেয়ে ঘরে আনলে তোমরা। অমনি তার স্বামী ধমক দিলেন, আহ সুমিত্রা, এখন চুপ করো তো। সুমিত্রা দেবী ঠোঁট উল্টে গালমন্দ চালিয়ে গেলেন। বড়মা দুপুরেই বাড়ি ফিরে এসেছিলেন। তারপর খাবারের থালা নিয়ে সোহাগের ঘরের সামনে কতবার ডাকলেন, তবে তার সাড়া নেই। নির্ঝরকে উপরের দিকে আসতে দেখে বড়মা এগিয়ে গেলেন। কী হয়েছে বড়মা? বড়মা চিন্তিত কণ্ঠে বললেন, দেখ না বাবু, মেয়েটা যে কখন থেকে দরজা বন্ধ করে আছে। সকাল থেকে দানা পানি কিছুই পেটে পড়েনি। কতবার ডাকলাম। নির্ঝর হাতের ঘড়ি দেখে নিল। তারপর নির্লিপ্ত গলায় বলল, যখন খিদে পাবে সে তখন ঠিক খেয়ে নেবে। তোমরা এত চিন্তা করার দরকার নেই। তুমি মাকে গিয়ে দেখে আসো। বড়মা দীর্ঘশ্বাস ফেললেন, কিছু বললেন না আর। তবে মায়ের মন তো, মনের কোণে কেমন একটা কু গাইছে তার। মেয়েটা ঠিক আছে তো? কিন্তু নির্ঝরের মেজাজ দেখে আর কিছু বলার সাহস পেল না। ভাতের থালা নিয়ে চলে গেলেন ওখান থেকে। বড়মা চলে যেতেই নির্ঝর বিরক্ত হলো। তাকে এক্ষুনি আবার অফিসে বেরোতে হবে। সারাদিন দেখা হয়নি, কি হচ্ছে সেখানে। কালকে বড় একজন স্টার আসবে, সেটা নিয়ে ডিসকাশন আছে। কি জানি তার অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা। সে 2-3 বার দরজায় ধাক্কা দিল। তার ফ্রেশ হওয়া প্রয়োজন। এমনিতেও হসপিটালের কেমন স্মেল লেগে আছে যেন। বেশ কয়েকবার ধাক্কা দিয়ে যখন সোহাগ দরজা খুলল না, নির্ঝরের কেমন খটকা লাগলো। মনে একটা অজানা আশঙ্কা জাগতেই সে জোরে একটা ধাক্কা দিল। সাথে সাথেই দরজা খুলে গেল। ঘরের এক পাশে লাগেজ গুছিয়ে রাখা, সেটা দেখে তারপর সারা ঘর চোখ বোলালো, কিন্তু সোহাগ কোথাও নেই। নির্ঝর বেশ কয়েকবার নাম ধরে ডাকলো তাকে। কোথাও না পেয়ে বেশ চিন্তিত হলো। বারান্দায় গিয়ে ভালো করে দেখলো। বারান্দা ঘেঁষে আসার সময় হঠাৎ ওয়াশরুম থেকে জলের শব্দে সে চমকালো। ওহ শিট! সে দ্রুত ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে লাগলো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, শুধু জলের একটানা পতনের শব্দ। সোহাগ ভেতরে কী অবস্থায় আছে ভেবে বুকটা কেঁপে উঠল তার। পাশের বিছানার চাদরটা টেনে নিয়ে হাতে পেঁচিয়ে সে সর্বশক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগলো। বেশ কয়েকবার ধস্তাধস্তির পর দরজাটা যখন ভাঙল, ভেতরের দৃশ্য দেখে নির্ঝরের রক্ত হিম হয়ে গেল।